প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে আপনারা যারা আরটিভির সামনে রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহের চিকিৎসা বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য। দর্শক, প্রার্থনা থেকে শুরু করে প্রাথমিক কাজকর্ম কিংবা হাঁটা চলা দৌড়ঝাঁপ যাই বলি না কেন, এই সবের যে কোনোটির জন্যই প্রয়োজন একজোড়া সুস্থ সবল পা বা হাঁটু। কিন্তু নানা কারণে বিভিন্ন সময় আমাদের এই হাঁটু ঠিকভাবে কাজ করে না। আর ঠিক এই কারণেই আজ আমরা ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে কথা বলবো হাঁটুর সমস্যা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে। দর্শক, আপনারা অনুষ্ঠান চলাকালে এই সংক্রান্ত সমস্যা নিয়ে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং জেনে নিতে পারেন আপনার জিজ্ঞাসার উত্তর। আমাদের ফোন নাম্বার 09611887788 এবং 09611554433 এই পর্যন্ত। এছাড়া আপনার শারীরিক সমস্যা নিয়ে আমাদের কাছে এসএমএস করতে পারেন। আমাদের এসএমএস করতে চাইলে টাইপ করুন কেডিপি স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের নিয়মিত অতিথি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব হাঁটু ব্যথার কারণ ও আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে। এই চিকিৎসার আগেই আমি আপনার কাছে জানতে চাই যে হাঁটু ব্যথার কারণগুলো কি কি? অবশ্যই, আসলে হাঁটু এমন একটা শরীরের বড় জোড়া বা জয়েন্ট যেটা ছাড়া আসলে একটা মানুষ মোটামুটি অচল। যদি কারো হাঁটুতে কোনো সমস্যা হয় তাহলে দেখা যায় সে একেবারে প্রাথমিক জীবন থেকে শুরু করে বড় আকারের ঝামেলা পড়ে। আর এর ভিতর সবচেয়ে যেটা কারণ মানে হাঁটু ব্যথার সমস্যার সবচেয়ে বেশি কারণ আমরা যেটা রিসার্চও দেখা গেছে অস্টিও আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিসের ভিতরে সবচেয়ে যেটা কমন অস্টিও আর্থ্রাইটিস। এই রোগী বেশিরভাগ মানুষ হাঁটুর সমস্যা ভুগে থাকে। তাছাড়া আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, বাচ্চাদের জুভেনাইল আর্থ্রাইটিস অথবা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অন্যান্য আর্থ্রাইটিস থেকেও আপনার এই হাঁটু ব্যথা হতে পারে। পাশাপাশি হাঁটুতে যদি কেউ আঘাত পেয়ে থাকে চলাফেরায়, কাজকর্ম, চলাফেরা, উঠা বসা অথবা যে কোনো কারণে হোক, যদি কোনো আঘাত বা হাঁটুর যদি গঠন আমরা দেখি, হাঁটুর ভিতরে যে উপরে একটা বোনস ফিমার আর নিচে টিবি আর পাশে একটা পেটেলা, সামনে পেটেলা, এই নিয়ে হাঁটুটা একটা বড় লার্জ জয়েন্ট গঠন করছে। এই জয়েন্টের ভিতরে অনেক সময় দেখা যায় যদি ইনজুরি হয়, ভিতরে মিনিসকাস নামক একটা কুশন টাইপ সাবস্টেন্স আছে যেটার উপরে হাঁটুর উপরের হাড়টা এসে বসে। মিনিসকাস অনেক সময় টিয়ার হয় বা ফেটে যেতে পারে। তারপরে ভিতরে দুইটা বাইন্ডিং লিগামেন্ট আছে, ক্রুসিয়েট লিগামেন্ট, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। বেশিরভাগ স্পোর্টস ইনজুরি এবং রোড অ্যাক্সিডেন্ট হোক, অন্যান্য কারণে এই ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে বা পার্শিয়াল টিয়ার হতে পারে বা কিছুটা ছিঁড়ে যেতে পারে, সম্পূর্ণ ছিঁড়ে যেতে পারে। এবং হাঁটুটা বাইন্ডিং লিগামেন্ট আছে, চারপাশে আপনার টিবিয়াল এবং ফিবুলার কোল্যাটেরাল লিগামেন্টগুলো আছে, এগুলো ইনজুরি হতে পারে। অনেকগুলো কারণে এই হাঁটু ব্যথা হয়ে থাকে। আর অনেকে বলেন যে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে হাঁটু ব্যথা হয়ে থাকে, সেটা আপনি বললেন অস্টিওআর্থ্রাইটিসের কারণে। অনেক সময় দেখা যায় কম বয়সেও কিন্তু অনেকে বলেন যে আমার হাঁটু ব্যথা করছে, সেটার কারণটা কি? হ্যাঁ, কম বয়সে হাঁটু ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন যারা ডেস্ক জব করে, যারা বসে থাকে, মানে ঘন্টার পর ঘন্টা ডেস্কে বসে কাজ করে, তারা কিন্তু মুভমেন্ট নাই। দেখা যায় একটানা সকাল 9টা বসলো অফিসে, সে বিকাল 3টা 4টা উঠলো অথবা 2-1 বার উঠতে হয়, কিন্তু সে সারাক্ষণ বসে বসে ডেস্ক জব করছে, যার কারণে যে মাসেলগুলা কি স্পাজম হতে পারে, তা থেকে হাঁটু ব্যথা হতে পারে। তাছাড়াও যে জুভেনাইল আর্থ্রাইটিস আমরা যেটা বললাম, যেটা বাচ্চাদের এবং বয়সের জন্য, এবং মিডল এজে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সকল আর্থ্রাইটিস থেকেও হাঁটু ব্যথা হতে পারে, কম বয়সে হতে পারে। আর এই হাঁটু ব্যথা হলে অনেক সময় দেখা যায় একেবারেই চলাচল বন্ধ হয়ে যায় অনেকেরই। তো এই হাঁটু ব্যথার সাথে কি পঙ্গুত্বের কোনো সম্পর্ক আছে কি না, যে হাঁটু ব্যথা হলে অনেকে পঙ্গু হয়ে যাবেন, এই ধরনের ধারণা কিন্তু অনেকের মনে আছে? হ্যাঁ, অবশ্যই। আসলে সত্য? হ্যাঁ, আসলে হাঁটু ব্যথা হলেই পঙ্গুত্ব হবে এমন কথা না। যদি হাঁটু ব্যথা দীর্ঘদিন হাঁটু ব্যথা থাকে এবং প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট যদি না হয়, অবশ্যই মানুষ পঙ্গুত্ব বরণ করতে পারে। আমি প্রায় প্র্যাকটিসে দেখা যায় যে 10 বছর পর হাঁটু ব্যথা নিয়ে আসছে আমার কাছে। জিজ্ঞাসা করলাম এতদিন কি করলেন? যে ব্যথার ওষুধ খাচ্ছি বা ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করার চেষ্টা করছে। এই যে দেখেন, এখন সে টোটালি, আগে কি হতো, সে হাঁটু ভেঙে বসতে পারতো না, হাঁটতে গেলে ব্যথা হতো, এখন সে বসেও থাকতে পারে না, মানে বসে থাকলেও কনস্ট্যান্ট পেইন করছে এবং রোগীর জীবন দুর্বিষহ একেবারেই। এবং যখন হাঁটতে চেষ্টা করে সে পড়ে যায়, বিকজ আপনি জানেন দীর্ঘদিন যদি হাঁটুতে ব্যথা হয়, হাঁটুর উপরে মানে আমাদের শরীরে হাঁটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মাসেলটা হচ্ছে কোয়াড্রিসেপস। এই কোয়াড্রিসেপস মাসেল হাঁটু ব্যথা রোগীদের আস্তে আস্তে গ্রেডগুলো কমে আসে বা পাওয়ার কমে আসলে তখন আসে দাঁড়াতেও পারে না। কোয়াড্রিসেপস তো আমাদের ধরে রাখে, পশ্চারাল ব্যালেন্স সে তৈরি করে। তখন কোয়াড্রিসেপস যদি দুর্বল হয়ে পড়ে, সে তখন যদি দাঁড়াইতে চায়, রোগীদের যায় কিছুক্ষণ দাঁড়ানোর পর দাঁড়াইতে পারে না, পড়ে যায়। এখন একটার সাথে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে রিলেটেড, এবং দীর্ঘদিন যদি প্রপার ওয়ে ট্রিটমেন্ট না হয় এবং পুনর্বাসিত না হয়, দেখা যায় আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করতে হয়। আচ্ছা, আর এই যে হাঁটু ব্যথা দীর্ঘদিন থাকলে, যে কোনো ব্যথাই হলে দেখা যায় যে নানা ধরনের ব্যথার ওষুধ সবাই কিনে খান, মানে এই যে
ব্যথার ওষুধগুলো আমাদের শরীরের জন্য কতটুকু খারাপ, মানে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাচ্ছি। এই উত্তরটা শুনবো আপনার কাছ থেকে। একজন দর্শক আছে আমাদের সাথে, তার প্রশ্নটি নিয়ে। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে শ্যামল বলছিলাম। জি, প্রশ্ন করুন সামনে। আমার প্রশ্ন হলো, আমার ডান পায়ের হাঁটুটায় দীর্ঘদিন যাবত ব্যথা, 8-10 বছর যাবত, কিন্তু আমি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো আঘাত টাঘাত এই ধরনের কিছু পাইনি। আর ব্যথাটা সবসময় হয় না, রাত্রে আমার শোয়ার পরে যখন আমি ঘুমাতে যাই, এই ঘুমের ওই রাত্রে ব্যথাটা হয়, তখন আমি রাত্রে অস্থিরতায় ঘুমাতে পারি না। অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, একটু কমে আবার ওই যে সেই পূর্বের অবস্থায় ফিরে আপনার যায়। বয়স কত? প্রশ্ন করুন। আমার বয়স 44। 44। আপনি যে ডাক্তার দেখিয়েছেন, মানে ওনার কি কারণটা বলেছে যে এই কারণে হাঁটু ব্যথা হচ্ছে, বা রোগের নাম বলেছে? এ ধরনের কিছু বলেনি। ওনারা দেখার পরে শুধু ওই ওষুধ দিয়েছে, সেভাবে ওষুধ খাচ্ছি, কিন্তু আমার ব্যথা থাকছে না, রাতে ঘুমাতে পারিনি আমি এই ব্যথাটার জন্য। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। জি। খুব কমন একটা প্রশ্ন, যে হাঁটুতে রাতে ঘুমাইতে গেলে হাঁটু ব্যথা হয়। অনেক সময় রুগী যদি হাঁটু ভাঁজ করতে চায়, ইভেন কি যদি টার্ন হতে চায়, আমরা কিন্তু রাতে পশ্চারাল চেঞ্জ হয় আমাদের, আমরা এক এক পজিশনে কেউই থাকে না, তখনও কিন্তু রুগীর ব্যথা হতে পারে। অথবা সে যদি চায় একটু হাঁটুটা ভাঁজ করে আনে, সেটা ব্যথা। এটা হচ্ছে ভিতরে স্ট্রেস হচ্ছে, তার হাঁটুর ভিতরে যে কোনো ভাবে হোক মাসেলগুলো খুব স্ট্রেস হচ্ছে। এটা অনেকগুলো কাজ হতে পারে, তার পেশাগত কাজের কারণে হতে পারে স্ট্রেস, তার বিছানা সমস্যার কারণে হতে পারে, অথবা আরো ভিতরে যদি কোনো আপনার আর্থ্রাইটিস জাতীয় সমস্যা, তা থেকে হতে পারে। আসলে উনি কিন্তু জানে না ডায়াগনোসিস। তো দর্শক, আপনাকে বলবো আপনার হাঁটুর কনফার্ম ডায়াগনোসিস করা উচিত। আপনার কথা মনে হচ্ছে এখন যে এই স্টেজে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করার সম্ভাবনাই বেশি। যা কিছু হোক, আপনি কনফার্ম ডায়াগনোসিস করে যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দেওয়া যায়, পাশাপাশি কিছু ক্যালসিয়াম ফুড সাপ্লিমেন্ট খেতে পারেন, আশা করি এটা প্রপার ওয়ে ট্রিটমেন্ট দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো। হ্যালো। আচ্ছা, ফোনটি কেটে গেছে। যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম যে হাঁটু ব্যথার কারণগুলো, যেটা বিভিন্ন ব্যথার ওষুধ খায়, সেটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর। হ্যাঁ, অবশ্যই। আসলে হাঁটু ব্যথা রুগী না, শুধু যে কোনো ব্যথা রুগী, কেউ যদি কোনো আঘাত পায়, সাজেস্ট রোড অ্যাক্সিডেন্ট হলো বা অপারেশন পরবর্তী, ডাক্তার সাহেবরা আমরা অনেক সময় ব্যথার ওষুধ দিয়ে থাকি। সেটা 2-3 সপ্তাহের জন্য, 4-5 সপ্তাহ অথবা কয়েকদিনের জন্য দেওয়া হয়। কিন্তু বেশিরভাগ ব্যথা রুগী বা হাঁটু ব্যথা রুগী, আর্থ্রাইটিসের রুগী বা আপনার মিনিসকাস ইনজুরি, যারা দীর্ঘদিন ক্রনিক পেইনে ভুগছে, তারা যদি ব্যথার ওষুধ খায় কয়েক মাস কয়েক বছর ধরে, তাহলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া খুব ভয়ানক। হাঁটু ব্যথায় কিন্তু মানুষ মারা যায় না, অথবা অস্টিওআর্থ্রাইটিস হলে কে মরে না, সে পঙ্গুত্ব বরণ করতে পারে। কিন্তু এই ওষুধ খেয়ে যদি ব্যথার ওষুধ খেতে থাকে, তাহলে কিডনি ফেলিউর হতে পারে, তার থেকে রোগী মারা যেতে পারে। এবং দীর্ঘদিন গ্যাস্ট্রিক আলসার এই জাতীয় সমস্যা হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে। আর সবচেয়ে খারাপ যেটা হয়, এখন বেশিরভাগ রোগী দেখা যায় কার্ডিয়াক অ্যারেস্ট বা অ্যাটাক হতে পারে, এবং তা থেকে দেখা যায় মৃত্যু ঝুঁকি চলে আসে। এবং স্ট্রোকের, আপনি যদি বেশিরভাগ স্ট্রোক রোগী দীর্ঘদিন ব্যথার ওষুধের হিস্টোরি প্রায় দেখা যায়, যে স্ট্রোকের পরবর্তীতে যে তার যদি হিস্টোরি নেন, দেখা যায় সে দীর্ঘদিন পেইন কিলার খেয়ে আসলে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর হচ্ছে ব্যথা অবশ্যই খেতে হবে। দেখা যায় যে অনেক সময় রোগীরা ডাক্তার কিছুদিন দিয়েছে, সে খেয়েই যাচ্ছে বছরের পর বছর। সেটা অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। আরেকজন দর্শক আছেন। হ্যালো। 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাইদ বলছি। আমার বয়স 56, আমার ওজন হচ্ছে 77 কেজি, আমার হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের সময় হাঁটুতে মাঝে মাঝে ব্যথা করে, সিজদা এবং রুকু দেওয়ার সময়। আচ্ছা, কিন্তু 1 রাকাত 2 রাকাত পড়ার পরে আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। জি এটা একটু জানতে চাচ্ছিলাম প্রবলেমটা। জি দর্শক, আপনাকে কি ধন্যবাদ। করবেন? খুবই একেবারে কমন। ওনার আসলে বেসিক্যালি যে এইজ, এখন ডিজেনারেটিভ চেঞ্জ, বা আমরা যেটা নিয়ে কথা বলছিলাম অস্টিওআর্থ্রাইটিস, এই যে এসে পুরুষরা সাধারণত এবং মহিলারা 40-র পরে গিয়ে পোস্ট মেনোপাজ যখন হয়ে যায়, তখন থেকে শুরু হয় আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অথবা কারো যদি আর্থ্রাইটিস অন্য সমস্যা থাকে, তার থেকে আর্থ্রাইটিস সেকেন্ডারিলি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। ওনারও যেটা বোঝা যাচ্ছে অস্টিওআর্থ্রাইটিস একেবারে প্রাইমারি স্টেজ আছে। দর্শক, আপনি এখনই কনফার্ম একজন স্পেশালিস্টকে শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে দেখেন, এটা অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাই বেশি, এবং এটার এখনই প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। আপনি একটা ভালো কাজ করছেন, যে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তেছেন, যে কিছুক্ষণ নামাজ পড়ার পরে আস্তে ঠিক হয়ে যায়। দেখেন, আপনি নিজে থেকে কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছেন। এখানে আমরা যদি সারা দিন বসে থাকি অথবা যে কোনো কাজ করি, কিন্তু যদি আমরা মুভমেন্ট না করি, তাহলে হাঁটুর সমস্যা আরও বেড়ে যেতে পারে। এক্সারসাইজের ভিতরে সবচেয়ে বেস্ট এক্সারসাইজ আপনার নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, এটা বড় একটা এক্সারসাইজ। পাশাপাশি আপনি আরও স্পেশালিস্টের বা আমাদের স্বর্ণপূর্ণ এক্সারসাইজগুলো শিখে নিতে পারেন। প্রাইমারিলি এটা কনফার্ম ডায়াগনোসিস করে যদি ফিজিওথেরাপি দেন, তা থেকে অনেকাংশে সমস্যাটা চলে যাবে।
আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমার মনে অনেক প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে, অনেকেই আমাদের কাছে এসে বলেন আমার ওজন বেড়ে গেছে, আমার হাঁটুতে ব্যথা হচ্ছে। ওজনের সাথে হাঁটু ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা আপনার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফেরত আসবো। আমরা আলোচনা করব বাত ব্যথা প্যারালাইসিস স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে। আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটালের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে হাঁটু ব্যথা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম হাঁটু ব্যথা এবং শরীরে আমাদের যে ওজনটা রয়েছে, বাড়তি ওজন, সেটা সম্পর্কে। অবশ্যই আসলে অনেকের ধারণা যে ওজন বেশি হলে হাঁটু ব্যথা হয়, ব্যাপারটা আসলে তা না। যেমন কেউ যদি চিন্তা করে যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, তা না। আসলে ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া নিষেধ। তদ্রুপ হাঁটু ব্যথা যাদের হয় বা হাঁটুতে যদি কোনো কারণে ব্যথা হয়, হাঁটুতে আর্থ্রাইটিস সমস্যা হয়, সেই ক্ষেত্রে যদি কারো অতিরিক্ত ওজন থাকে, তখন সে আরো দুর্বিষহ জীবন বা দুর্বিষহ অবস্থায় পড়ে যায় এবং খুব ভয়ানক একটা পরিস্থিতিতে পড়ে যায়। তো যাদের হাঁটু ব্যথা আছে তাদের অবশ্যই ওজন বেশি হলে দিস ইজ এ প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর অ্যাগ্রাভেশন অফ পেইন। এখন ওজন তো নিতে হবে শরীরের, কারণ হাঁটু একটা ওজন সাজেস্ট সে 50 কেজি ওজন নিতে পারবে, হাঁটুর যেটুকু এবিলিটি আছে তার ভিতরে হাঁটুতে আর্থ্রাইটিস সমস্যা, তখন দেখা যায় সে 40 কেজি ওজন হয়তো নিতে পারে। কিন্তু সেই রোগী যদি 80 কেজি ওজন হয়, 70-80 কেজি হয়ে যায়, তখন দেখা যায় রোগী টোটালি বিছানায় পড়ে যায়, দাঁড়াইতে গেলে সিভিয়ার পেন, কারণ হাঁটুর উপরে প্রেশার পড়ে। তো এই ক্ষেত্রে যখন রোগটা হয়ে যায় সেক্ষেত্রে ওজন অবশ্যই একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ওজন না ওজন কমিয়ে কমালে ফেলতে হবে। কোনোভাবেই হাঁটু ব্যথার আসলে চিকিৎসা দেওয়া সম্ভব না। আচ্ছা, এই যে আমরা ওজন নিয়ে কথা বললাম, আর আরেকটু জানতে যে আপনি বলছেন যে অস্টিও আর্থ্রাইটিস অনেকক্ষণ ধরে আমরা শুনছি, একটু বলবেন কি আমার যে অস্টিও আর্থ্রাইটিসটা কি দর্শকদের জন্য একটু সহজভাবে যদি বলতেন। তো তার আগে একটা প্রশ্ন নিয়ে তারপর আমরা আসবো আলোচনায়। হ্যালো। হ্যালো। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ডিস্ক প্রবলেম এবং আপনার সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের প্রবলেম আছে। আচ্ছা। এবং এটা সিভিয়ার, কিন্তু এটার জন্য কি সারা শরীরের হাড্ডি একেবারে আঙ্গুল থেকে আরম্ভ করে পায়ের আঙ্গুল, হাঁটু, কোমর সব ব্যথা করতে পারে? আপনার বয়স কত? 52। আচ্ছা জি। আরেকটা জিনিস, হ্যালো। জি, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা আপনাকে। আরেকটা না, প্রশ্নটা হচ্ছে আপনারা কি ভার্টিব্রোপ্লাস্টি করেন নাকি আপনারা? ভার্টিব্রোপ্লাস্টি আপনারা করেন? ভার্টিব্রাল ফ্র্যাকচার ট্রিটমেন্ট, হ্যাঁ, ভার্টিব্রোপ্লাস্টি, ওই যেটা আপনি প্লাস্টিক ট্রিটমেন্ট, যেটা আপনারা বলেন যে পারকিউটেনাস ভার্টিব্রোপ্লাস্টি যেটা বলেন আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি দর্শক ধন্যবাদ। তো উনি যেটা বলছে যে ওনার স্পন্ডালোসিস আছে এবং ডিস্ক প্রোলাপস আছে, এই দুইটার কারণে কি সারা শরীরে ব্যথা করতে পারে না? কখনোই না। প্রথম কথা হচ্ছে কারো যদি স্পন্ডালোসিস থাকে, স্পন্ডালোসিস আসলে দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস। হাঁটুতে যেমন আমি বললাম অস্টিওআর্থ্রাইটিস বেশিরভাগ কারণ, যদি মেরুদণ্ডে অস্টিওআর্থ্রাইটিস দিস ইজ স্পন্ডালোসিস। আমরা মেডিকেল টার্মটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে মেরুদণ্ডে ব্যথা হবে, ঘাড় ব্যথা হবে, কোমর ব্যথা হবে, পায়ে ব্যথা চলে যেতে পারে বা হাতে ব্যথা আসতে পারে, সেটা যদি রুট কম্প্রেশন হয়। কিন্তু সারা শরীরে ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেটা হচ্ছে যদি সারা শরীরে যদি সে অস্টিওপোরোসিস ডেভেলপ করে বা অস্টিওআর্থ্রাইটিস হয়, যে এভরিহোয়ার যদি অস্টিওআর্থ্রাইটিস সেকেন্ডারি হতে পারে, সেই থেকে ব্যথা হতে পারে। তো দর্শক আপনি আশা করি বুঝতে পেরেছেন। আর যেটা বলছেন যে আরেকটা যে কোশ্চেন যে ফ্র্যাকচারের ক্ষেত্রে, আসলে এটা অ্যাকর্ডিং টু রোগীর ডায়াগনোসিস অনুযায়ী, যদি ফ্র্যাকচার এতটুকুই হয়ে যায় যে এটা অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে। যদি এতটুকু হয়, এটা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি করলে হসপিটালাইজড করে ভালো হয়ে যাবে। সেটা অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট অনুযায়ী সেটা করতে হবে। তবে রোগী দেখার পরে আমরা আপনাকে বলতে পারবো যেটা করা যাবে কি করা যাবে না। আচ্ছা, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শফিউল্লাহ স্যারের কাছে জিজ্ঞেস করতেছিলাম, মানে আমার আব্বার বয়স হচ্ছে 75 বয়স। হ্যাঁ, জি। ওনার হাঁটুর ভিতরে আমি ঢাকার একজন নামকরা ডাক্তার দেখাইছিলাম, তো দেখানোর পরে উনি কিছু পানি বের করে। হ্যাঁ, জি। পানি বের করার পরে কয়েকদিন ভালো থাকে স্যার, তারপরে আবার এই পানিটা মনে হয় চাপ দিলে, হাঁটুর মালাটা চাপ দিলে মনে হয় কি আবার পানি আছে, আবার ওইভাবে ব্যথা লাগে। তো স্যার এর জন্য কি ব্যবস্থা নিতে পারি? আপনার বাবার কি ডায়াবেটিস আছে? স্যার ডায়াবেটিক্স না, স্যার ডায়াবেটিক্স নাই, এমনি সবকিছু ভালো, কিন্তু বয়স হয়েছে ঠিক আছে 75, কিন্তু চলাফেরা স্বাভাবিক, কিন্তু ওই বসতে নামাজ পড়তে একটু কষ্ট হয়। ওই ডাক্তারের কাছে গেলে উনি বলে যে পানি হয়েছে, পানি বের করে একটা ইনজেকশন দেয়, তারপরে কিছুদিন ভালো থাকে, আবার নাকি পানি হয়। এইভাবে 2বার পানি বের করছে স্যার। আচ্ছা জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি। খুব কমন একটা যেটি এটা অনেক সময় অস্টিওআর্থ্রাইটিস রোগীর এটা হতে পারে, বা রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস রোগীর প্রায় একটা পানি। আরেকটা হচ্ছে টিউবারকুলার আর্থ্রাইটিস, বা যদি কারো টিবি হয় হাঁটুতে
অথবা এই জাতীয় সমস্যা থেকে এটা অনেক সময় যেটা কালেকশন হতে পারে, অনেক সময় ডাক্তার সাহেবরা এটা অ্যাসেস করে যদি প্রয়োজন হয় এটা আপনাকে বের করে ফেলে দিতে হবে। তো এই রোগীর ক্ষেত্রে আসলে কনফার্ম ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। ওনার এই ক্ষেত্রে যদি সাইনোভিয়াল ফ্লুইডটা যেটা ড্র করা হলো এটা যদি অ্যাসেস করে বা আপনার সাইটোলজি টেস্ট করে দেখা যেতে পারে যে এটা আসলে কিভাবে কারণে আসছে, হচ্ছে। কোন জীবাণু থেকে অথবা না ওই সকল আর্থ্রাইটিস সমস্যা থেকে, তারপরে আপনার কনফার্ম যদি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে এটা সমস্যা সেরে যাবে। তারপরেও রোগী দর্শক আপনাকে বলবো এটা হয়তো দুই একবার হতে পারে, এই ক্ষেত্রে আপনার অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস করে যদি পাশাপাশি আসলে বেশি বারবার পানি বের করারও ঠিক না, সেক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিয়ে কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ, সাথে সাথে নি সাপোর্টিং, আমরা অনেক সময় ট্যাপিং করে থাকি ফিজিওথেরাপিতে, এগুলো করলে অনেকাংশে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নিলে আশা করি সেরে যাবে। আচ্ছা, একটু অস্টিওআর্থ্রাইটিস নিয়ে জানতে চাচ্ছিলাম যে সাধারণ হাঁটু আর অসুস্থ হাঁটুর মধ্যে অবশ্যই পার্থক্য কি? আমরা যদি যে একটা ছবির ছবি মাধ্যমে দেখি জি। তাহলে আরো এটা বোঝা যাবে। এটা নিয়ে প্রায় রোগীরা আমার কাছে জানতে চায় যে ব্যাপারটা আসলে কি। দেখেন আপনার ওই পাশে যে ছবিটা আছে এটা একটা হাঁটুর নরমাল হাঁটুর ছবি, সুস্থ হাঁটু। সুস্থ হাঁটুর ছবি। উপরে যে বোনসটা আছে এটা ফিমার, আর সামনে একটা পেটেলা বাটি, নিচে আর একটা হচ্ছে টিবিয়া। এবং দেখেন ফিমার এবং টিবিয়ার মাঝখানে সাদা একটা অংশ আছে, দিস ইজ কার্টিলেজ। এই কার্টিলেজটি আমার পাশে যে ছবিটা আছে এটাতে দেখেন এই সাদা অংশটা নাই বললেই চলে, এবং উপরের ফিমার এবং টিবিয়া খুব ক্লোজ চলে আসছে। এটা হচ্ছে এই কার্টিলেজটা অস্টিওআর্থ্রাইটিস রোগী যেটা হয় ফার্স্ট ইরোশন হয়, ওখানে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হতে হতে আস্তে আস্তে ইরোশন হয়ে কার্টিলেজটা টোটালি ক্ষয় হয়ে এবং আস্তে আস্তে ক্ষয় হয়ে সে টোটালি ডেস্ট্রো হয়ে যায়। তখন দেখা যায় গ্যাপ, হাঁটুর ভিতরে একটা জয়েন্টে কিন্তু গ্যাপ থাকতে হবে আচ্ছা। মুভমেন্ট করার জন্য, এই গ্যাপটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যায়, তখন থাকে না এবং রোগীর সিভিয়ার পেইন হবে, যেটা হবে চলাফেরা করতে পারবে না, হাঁটু ভেঙে বসতে পারবে না। তাহলে এই জিনিসটা হচ্ছে রোগী অবশ্যই জানতে হবে যে কি চেঞ্জটা আসতেছে। এইভাবে যদি সে বুঝতে পারে যে কি চেঞ্জটা হয় এবং এটা কি ট্রিটমেন্ট, তখন সে নিজে থেকে অনেকাংশে বুঝতে পারে। আচ্ছা, কি ট্রিটমেন্ট আপনার হাঁটু ব্যথার চিকিৎসা কি আর আধুনিক চিকিৎসাগুলো কি? অবশ্যই এটা প্রথমত হাঁটু ব্যথার রোগী সারা বিশ্বে এখন কিন্তু ট্রিটমেন্ট চেঞ্জ হচ্ছে ডে বাই ডে। আগে কিন্তু আপনি খেয়াল করবেন যখন অনেক আগে আমরাও যখন ছোট ছিলাম যে কলেরা বা ডায়রিয়া হলে